ভালোবেসে আমি পাথরে ফোটাতে চেয়েছি ফুল। বাংলাদেশের সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী মনির খান 1996 সালে তোমার কোনো দোষ নেই একক অ্যালবাম দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন সঙ্গীতে। এরপরে একে একে 40টি অ্যালবাম রয়েছে তার, 300টিরও বেশি গানে একক, যুগল এবং মিশ্র কণ্ঠে গেয়েছেন গান, হয়েছেন শ্রোতানন্দিত। পরপর 3বার পেয়েছেন পুরুষকণ্ঠে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। প্রথমে কিন্তু তিনি বলেছিলেন তোমার কোনো দোষ নেই, তবে দিন যত গড়িয়েছে 2020 সালে অঞ্জনাকে বলেছেন মীর জাফর, এবং সম্প্রতি তিনি ঘোষণা করেছেন এবছরই তার গান আসবে স্বৈরাচারী অঞ্জনা। আমরা চলে যেতে চাই এই কিংবদন্তি শিল্পীর কাছে এবং জানতে চাই তিনি কি বলছেন এই বিষয়ে। তোর শরীরে মীর জাফরের রক্ত, তোর পিতামাতা সীমারের ভক্ত, বাংলাদেশে জন্ম যে তোর স্বভাব পাকিস্তানি, মানে তুই প্রেমের মূল্য ঠিক মতো দিলি না, এই জন্য তোকে লোকে বলে, সেটি আপনি বলছেন। লোকে বলে বলে রে অঞ্জনা বড় বেঈমান। প্রায় 40টি গান গেয়েছেন অঞ্জনাকে নিয়ে। এই 40টি গান গাওয়ার পরে অঞ্জনা কি কারো কাছে কোনো কথা বলেছেন? না, অঞ্জনা তো কথা বলার জন্য অঞ্জনা নয়, অঞ্জনা আমাদের আগেই বলেছি গানের একটি চরিত্র। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আপনি অঞ্জনার কথা বলেছেন এবং কিভাবে আপনাদের বিচ্ছেদ ঘটেছে সে কথাও বলেছেন, এবং বলেছেন যে এই অঞ্জনার গানে সব থেকে বেশি আপনাকে এখনো অনুপ্রেরণা যোগায় আপনার অর্ধাঙ্গিনী। এ বিষয়ে একটু আপনার কাছে শুনতে চাই। ডেফিনেটলি, কারণ আমার সংসার আছে, আমার সন্তান আছে, আমার স্ত্রী আমাকে যথেষ্ট সহযোগিতা করেন, এবং আমার বিয়ের আগেই অঞ্জনা গান ব্যাপক জনপ্রিয় হয়েছিল। বিয়ে করার আগ দিয়ে তার সাথে অনেকবার কথা বলেছি, সে বলেছেন এটি গানের চরিত্র মাত্র, যার কারণে পাবলিকের চাহিদা এবং জনগণের দাবি হিসেবেই অঞ্জনা গানটি এখন আমার করতেই হয়, এবং জনগণ যেহেতু শুনছেন, জনগণের চাহিদা পূরণ হচ্ছে, সেখানে আমার না করার তো কোনো কথা নয় বা সুযোগ নেই। আমার বাবা মারা গেছেন গত 21 তারিখে, আমি সবার কাছে দোয়া প্রার্থনা করছি। তিনি প্রতিনিয়ত খবর নিতেন যে তোমার শরীরের অবস্থা কেমন, কেমন চলছে তোমার চর্চা, সব দিকে খেয়াল রেখো। এই যে সার্বক্ষণিক মা এবং বাবার যে খেয়াল রাখার যে বিষয়টি সন্তানদের বা যে প্রফেশনে আছে, এই যে সার্বক্ষণিক মা এবং বাবার যে খেয়াল রাখার যে বিষয়টি সন্তানদের বা যে প্রফেশনে আছে, তো তেমনিভাবে কিন্তু আমার স্ত্রীও কিন্তু আমার, সে তো অর্ধাঙ্গিনী, তার শক্তি সাহস সব কিছুই কিন্তু প্রতিটি ক্ষেত্রে আমার শক্তি কাজে লাগে। এই 17 বছরে কিন্তু তার শ্রোতারা তাকে একই রকম ভালোবেসেছে, কিন্তু মনির খান কি প্লেব্যাকেও সমস্যার সম্মুখীন হয়েছিল কিনা সিনেমা, এবং তার ঝুলিতে আরও কিছু চলচ্চিত্র পুরস্কার বা অন্যান্য পুরস্কার পড়তে পারত কিনা? আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে। আসলে কপাল বলে একটা কথা আছে, আমি যত চেষ্টাই করি না কেন, আল্লাহ পাকের হুকুম ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। আমি এখন এখান থেকে নেমে যাব, সেটুকু কিন্তু আল্লাহর হুকুম লাগবে। আমি পাইনি এটাই সত্য, আমি পেয়েছি এবার ওটাই সত্য। যে কটি পেয়েছি ওটাই পেয়েছি, যে কটা পাইনি এগুলো তর্কের বাইরে। এই যে 52 বছরের মনির খান এখনো মঞ্চে যত সময় থাকে প্রচণ্ড তারুণ্য দীপ্ত থাকে, এর পিছনের ইতিহাস কি, কিভাবে ধরে রেখেছেন নিজেকে? মনোবল, আমার সাংঘাতিক মনোবল। কিন্তু আপনি যে মুহূর্তে মঞ্চে উঠছেন পুরো মানুষ শান্ত হয়ে যায় একজন মনির খানকে দেখলে, তখন আপনার অনুভূতি কি হয়? না, এটা হয় মানুষের মধ্যে, হয় কি, যখন একটা অনুষ্ঠানে অনেক মানুষ একসাথে হয়, তখন মানুষের চাপাচাপির কারণে একজন তালি দিতে গিয়ে আরেকজনের হাত আরেকজনের গালে লাগতেছে শরীরে, তখন একটু বিশৃঙ্খলা হওয়ার চেষ্টা হয়। একটু 1996 সালে যেতে চাই, আপনার কণ্ঠে একটু শুনতে চাই। 1996 সালটা আমার জীবনের একটা মোড় ঘুরিয়ে দিয়েছে। আমি 1991 সালে 5ই সেপ্টেম্বর ঢাকাতে আসি। তো 96 সালের 26শে নভেম্বর যখন বিউটি কর্নার কর্ণধার হাজি নুরুল্লাহ মিলু, ওনার মাধ্যমে ক্যাসেটটি বাজারজাত হলো, তখন 3-4 মাস কেউ আর ক্যাসেটটি ছুঁয়ে দেখে নাই, কারণ তখন তো অনেক বড় বড় শিল্পী বাংলাদেশে নাম করা শিল্পী ছিলেন, তার মাঝে আমি একজন ক্ষুদ্র নতুন মানুষ হিসেবে কে শুনবে আমার গান, খুব হতাশ হয়ে গেলাম। তারপরে দেখি আস্তে 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 দু একটু করে গান এইখানে বাজে ওখানে বাজে। আমি নিজেও বিভিন্ন দোকানে যেতাম, যে তোমার কোনো দোষ নেই, একটা অ্যালবাম আছে কি বিক্রি হয়, তাহলে আনছিলাম 10 পিস, এখনও পড়েই আছে। তো হতাশে ভাষায় ফিরে আসতাম। তো যাক, এমনিভাবে দেখি দু এক জায়গায় গান বাজতে 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 টেলিভিশনে একটা প্রোগ্রাম করলাম, গীতি বিচিত্রা।
আমাদের ফিরোজ মাহমুদ সাহেব উনি একটা গান করান আমাকে, তোমার কোনো দোষ নেই গানটা আমি সেখানে করলাম। রবি চৌধুরী বাংলাদেশের প্রখ্যাত শিল্পী, আমি তাকে বড় ভাই হিসেবে সম্মান করি। সে আমাকে ফোন করে বললো যে ভাইডি, তখন প্রথম ফোন দু একটা সে সিটি সেল, মিল্টনের কাছে ফোন করে, মিল্টনের হাতে ছিলাম, আমাকে বললো যে ওকে একটু দেন। বলে ভাইডি তুমি তো মাত করে দিলা। আমি বলছি দাদা আমি বুঝি নাই, তোমার গান তো হিট করছে।